গল্পের শুরুতে দেখা যায় বিশাল আকৃতির কিং কং তার চোয়ালে এক মারাত্মক দাঁতের সংক্রমণের কারণে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে। এই একটি দাঁতের কারণে কিং কং এর চিবানো এবং শিকার করতে অসুবিধা হতো, যার ফলে সে খুবই দুর্বল হয়ে পড়েছিল। সে আর সরাসরি তার শিকারকে আক্রমণ করতে পারত না, তাই সে প্রায় খাবারের জন্য ফাঁদ ব্যবহার করত। একদিন যখন সে শিকার খুঁজতেছিল, একদল বন্য শুয়োর তাকে আক্রমণ করে। কিং কং তার সমস্ত শক্তি দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা জানতো যে সে এখন দুর্বল, তাই তারা হাল ছাড়েনি এবং তাকে এমন এক জায়গায় তাড়া করে নিয়ে যায় যেখান থেকে সামনে এগোনোর কোনো উপায় ছিল না। পালানোর আর কোনো উপায় নেই বুঝতে পেরে কিং কং জোরে তার বুকে আঘাত করে তাদের লড়াইয়ের জন্য আহ্বান জানায়। কিন্তু তাদের পালের একটি শুয়োর যে মাত্র কং এর উপর ঝাঁপিয়ে পড়তে যায়, সেটি একটি গভীর গর্তে পড়ে যায়। এটা আসলে তাদের ধরার জন্য কিং কং এর একটি পূর্ব পরিকল্পিত চাল ছিল। বনু শুয়োরের পাল কিছু বুঝে ওঠার আগেই কং দূরিতে বাঁধা একটি ভারী কাঠের গুঁড়ি ছুঁড়ে মারল, যার ফলে উপরের পাথরগুলো নিচে পড়ে সব শুয়োর মারা গেল। তবে তাদের মধ্যে কয়েকটি তখনও বেঁচে ছিল। তারা আবারও কংকে আক্রমণ করার কথা ভাবে, কিন্তু তাদের ভয় দেখানোর জন্য কং একটি শুয়োর তুলে নিয়ে সেটিকে দুভাগ করে ফেললো। এই দৃশ্য দেখে বাকিরা পালিয়ে যায়। কং খাবার নিয়ে তার গুহায় ফিরে এলো, কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে তার দাঁতে আবার ব্যথা শুরু হয়। সে মাংসের টুকরোটি তুলে একপাশে রেখে দিল, কিন্তু তখন একটি টিকটিকি সেটি চুরি করার চেষ্টা করে। কং সেটিকে মেরে তাড়িয়ে দিতে যাচ্ছিল, এমন সময় সে তার মতো দেখতে কারো চিৎকার শুনতে পেল এবং সাথে সাথে সেটিকে দেখতে গেল। সেখানে পৌঁছে সে দেখলো যে এটা একটি পোকা, যা টিয়া পাখির মতো অন্য প্রাণীর আওয়াজও নকল করতে পারে। কং প্রচন্ড রেগে গেল, কিন্তু একটি পোকা মেরে তার কি লাভ হবে, এ ভেবে সে সেটিকে ছেড়ে দিল। কং ছিল তার প্রজাতির শেষ সদস্য, কিন্তু সে আশা করত যে একদিন সে তার গোত্রকে খুঁজে পাবে। হাজার হাজার বছর ধরে সে প্রতিদিন তার পরিবারের সন্ধানে বেরিয়ে পড়তো। সে হয়তোবা তাদের কখনই খুঁজে পাবে না। এরপর আমাদের এমন কিছু মানুষকে দেখানো হয় যারা আবিষ্কার করেছিল যে পৃথিবীর নিচে আরেকটি জগৎ আছে যেখানে কিং কং বাস করত। ঠিক যেমন কিং কং ছিল নিচের জগতের রাজা, তেমনি গজিলাও ছিল উপরের জগতের রাজা। লক্ষ লক্ষ বছর ধরে তারা ছিল ঘোর শত্রু এবং যখন তারা লড়াই করত সে ধ্বংসযোগ্য ছিল দেখার মতো। তবে যতক্ষণ তারা একে অপরের এলাকায় প্রবেশ করতো না, মানুষের কোনো বিপদ ছিল না। গজিলা বেশিরভাগ সময় ঘুমাতো, কিন্তু যদি সে আবিষ্কার করতো যে নিচ থেকে কেউ উঠে এসেছে, তবে পৃথিবীর যেখানে থাকুক না কেন তাকে হত্যা না করা পর্যন্ত সে শান্ত হতো না। আমরা ফাঁপা পৃথিবী থেকে আসে একটি প্রাণীকে রুমে তাণ্ডব চালাতে দেখি। এর গন্ধে গজিলা জেগে ওঠে। এরপর সে এটিকে ধ্বংস করার জন্য রুমে যায়। এক প্রচন্ড যুদ্ধ শুরু হয় এবং গজিলা তার পারমাণবিক নিঃশ্বাস দিয়ে এটিকে টুকরো টুকরো করে ফেলে। সেদিন সে অনেক জীবন বাঁচিয়েছিল, কিন্তু এই প্রক্রিয়ায় সে ব্যাপক ক্ষয়ক্ষতি করে, যা নিয়ে সারা বিশ্বের সরকারগুলো মোটেও খুশি ছিল না। তার কাজ শেষ করার পর গজিলা ইতালির বিখ্যাত কলোসিয়ামে এমনভাবে ঘুমিয়ে পড়ে যেন সেটি তার নিজের সম্পত্তি। এদিকে আমরা কংকে দেখতে পাই, যার দাঁতের ব্যথা ক্রমশ বাড়ছে, যার কারণে সে ঠিকমতো খেতে বা শিকার করতে পারছে না। তবে দানব হওয়া সত্ত্বেও কং মানুষের সাথে ভালোভাবে মিশে যায়, তাই সে তাদের কাছে সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নেয়। কং একটি পোর্টালের মাধ্যমে মাটিতে ফিরে আসে এবং উপরে উঠে প্রচন্ড ব্যথায় শুয়ে পড়ে। ডক্টর আইলিন আবিষ্কার করে যে সংক্রমণের কারণে কং এর একটি দাঁত পচে যাচ্ছে। তিনি তাড়াতাড়ি একজন পশু চিকিৎসককে ডাকেন। ড্যান নামের এই চিকিৎসক এর আগে অনেকবার কং এর চিকিৎসা করেছে, কিন্তু এই প্রথমবার সে কং এর হা করা মুখে ভিতরে ঢোকার এক সুবর্ণ সুযোগ পেয়েছিল এবং সে তার প্রত্যাখ্যান করতে পারে না। এরপর ড্যান একটি তার ব্যবহার করে নিচে নামলো এবং কং এর ঢিকুরের গন্ধে জ্ঞান হারানোর আগে সে দ্রুত একটি ইস্পাতের তার দিয়ে সংক্রমিত দাঁতটি বেঁধে ফেললো। দাঁত তোলার সময় যাতে কং কোনো ব্যথা না পায় তা নিশ্চিত করতে সে 100 মিলি অ্যানেসিয়া 3টি ডোজ প্রয়োগ করে। এরপর ড্যান তার সমস্ত শক্তি দিয়ে দাঁতটিকে টেনে বের করলো, যা কং এর চোয়াল থেকে ছিঁড়ে বেরিয়ে এলো। কং যাতে আবারও শিকার করতে পারে সেই জন্য ড্যান সেটির জায়গায় একটি নতুন দাঁত লাগিয়ে দিল, যা এতটাই শক্তিশালী ছিল যে কং লুয়া ও চিবিয়ে ফেলতে পারত। ড্যান বলল, এ নিয়ে চিন্তা করো না, কিছুক্ষণের জন্য শুধু একটু ব্যথা লাগবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। কিন্তু সে ঘৃণা করে জানতো না যে এক বড় বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। কং আসার আগে আইল্যান্ড পৃথিবী থেকে কিছু সংকেত পেয়েছিল। যখন তারা সংকেতগুলো পুনরায় দেখে তারা আবিষ্কার করলো যে সংকেতগুলো গজিলার কাছে পাঠানো হচ্ছিল। এই ধরনের সংকেত আগেও দেখা দিয়েছিল, যার অর্থ হলো নিচে কেউ সাহায্যের জন্য অনুরোধ করছে। সম্ভবত এই কারণে গজিলা এমন আচরণ করছে।
কারণ যাই হোক না কেন সেখানে না গেলে তারা জানতে পারবে না। এরপর একদল লোক তার সাথে আর্থে গেল। তাদের সাথে একটি ছোট মেয়েও ছিল এবং একমাত্র সেই কংয়ের সাথে কথা বলতে পারত। কং তার ফেলে আসা খাবার খাওয়ার আসে বাড়ি ফিরে এলো, কিন্তু যখন সে পৌঁছালো সে দেখলো কেউ তার খাবার চুরি করে নিয়েছে এবং একটি ফাটলের কারণে তার বাসস্থানটি এখন একটি গভীর খাদে পরিণত হয়েছে। চোরকে ধরার জন্য কং অতল গহ্বরে প্রবেশ করে এবং নিচে একটি ভিন্ন জগৎ আবিষ্কার করে। সে বহু বছর ধরে তার গোত্রের কোনো চিহ্ন খুঁজে পায়নি, কিন্তু সেখানে সে কিছু কঙ্কাল খুঁজে পায় যা প্রমাণ করে যে সে একা ছিল না। যখন একদল বিজ্ঞানী সেই চুক্তিতে পৌঁছায় তারা সেটিকে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত অবস্থায় দেখতে পায়। সেখানে তারা পাথরের উপরে একটি বড় নখের চিহ্ন খুঁজে পায় যা নিশ্চিতভাবে কং এর নয়। এদিকে কং একটি জলপ্রপাত পার হয়ে একটি ভিন্ন জগতে পৌঁছায়। তারপর সে তার তীক্ষ্ণ নাক ব্যবহার করে বাতাস পরীক্ষা করে, কিন্তু তারপর কুয়াশার মধ্যে সে নিজের চেয়ে অনেক বড় একটি ছায়া দেখতে পেল। এটিকে হুমকি ভেবে কং লড়াইয়ের জন্য প্রস্তুত হলো, কিন্তু যখন কুয়াশা সরে গেল সে দেখলো এটি 5 ফুট লম্বা একটি বানর। হাজার হাজার বছর ধরে একা একা ঘুরে বেড়ানোর পর কং প্রথমবার মতো নিজের মতো কাউকে খুঁজে পেল। তাই তাকে দেখে সে অন্তত আনন্দিত হয়, কিন্তু যেমাত্র সে হাত বাড়ালো বানরটি তাকে কামড়ে দিয়ে পালিয়ে গেল। কং তাকে তাড়া করার কথা ভাবলো, কিন্তু যেমাত্র সে সামনে এগুলো আরেকটি বানর তাকে আক্রমণ করে। কং বিশ্বাস করতে পারছিল না যে সে নিজের মতো কাউকে দেখছে। সে তাদের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল, কিন্তু তারা তার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং 3-4টি বানর একসাথে তাকে আক্রমণ করে। তারা তার মাথা ফাটিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু তখন কং এর কাছে পড়ে থাকা একটি পাথর তুলে নিয়ে তাদের আক্রমণ করে। সে লড়াই করতে চায়নি, কিন্তু বানরগুলো তাকে বাধ্য করে। এরপর কং দ্বিতীয়বার না ভেবে তাদের মারতে শুরু করে। একটি বানর পিছন থেকে তাকে আক্রমণ করে, কিন্তু দস্তাস্তির মধ্যে তার পা পিছলে গেল এবং সে একটি গভীর খাদে পড়ে গেল। আরেকজনও একইভাবে পিছলে গেল, কিন্তু কং তার হাত ধরে ফেললো। সে তাকে টেনে তুলে তার উপকারের প্রতিদান দেওয়ার পরিবর্তে সে একটি ছুরি দিয়ে কংকে আক্রমণ করে। এরপর কং তাকে লাথি মেরে ফেলে দেয়। এদিকে শেষ অবশিষ্ট বানরটি পালানোর চেষ্টা করে, কিন্তু কং এর একটি পাথর দিয়ে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। কং তাকে ধরে ফেলে এবং তাকে তার গোত্রে নিয়ে যাওয়ার জন্য দাবি জানায়। সে তাকে পথ দেখিয়ে দেয় এবং তাকে নিজে নিজে যেতে বলে, কিন্তু কং চায় সে তাকে সেখানে নিয়ে যাক। এদিকে বিজ্ঞানীরা সংকেত অনুসরণ করে একটি জঙ্গলে এসে পৌঁছায়, কিন্তু অল্প কিছু দূর হাঁটার পরে ড্যান বুঝতে পারে যে কিছু একটা গড়বড়ে আছে। সে বলে, দাঁড়াও, আমাদের এই পথে আসা উচিত নয়, এখানে কিছু একটা ঠিক নেই। কিন্তু একজন লোক কোনো গড়বড় দেখতে পায় না। সে ড্যানের সাথে অকারণে তর্ক করতে শুরু করে, কিন্তু তারপরে একটি গাছ তাকে জীবন্ত গিলে ফেলে এবং সবাই পালিয়ে যায়। শোক করার সময় তাদের নেই এবং অল্প কিছু দূর হাঁটার পর তারা হাজার হাজার বছর আগের মানব সভ্যতার কিছু চিহ্ন খুঁজে পায়। তারপর তারা এমন একটি দেওয়ালের কাছে আসে যা স্পর্শ করার সাথে সাথে জ্বলে ওঠে। তারা সামনে এগোতে খুব ভয় পাচ্ছিল, কিন্তু কোনোভাবে তারা সাহস সঞ্চয় করে দেওয়ালটিকে ছিঁড়ে ফেলে এবং ভিতরে ঢুকে গেল। তারা খুব সাবধানে প্রতিটি পদক্ষেপে যাচ্ছিল, কিন্তু ভিতরে ঢোকার সাথে সাথে কিছু উপজাতির সদস্য তাদের ধরে ফেললো। তারা তাদের ধরে রানীর কাছে নিয়ে গেল। এটি ছিল একটি মানব সভ্যতা যা হাজার হাজার বছর ধরে ফাঁপা পৃথিবীর ভিতরে বাস করে আসতেছিল। সেখানে তারা কিছু প্রবেশ পথ খুঁজে পায়, যা দেখে আইলিন সাথে সাথে বুঝতে পারে যে এগুলো পৃথিবীতে যাওয়ার প্রবেশ পথ। এগুলোর মাধ্যমে তারা পৃথিবীর যে কোনো প্রান্তে পালিয়ে যেতে পারবে। সে তার বন্ধুদের উপজাতির সদস্যদের চোখে চোখ রেখে তাকাতে বলে, কারণ এটা ছিল তাদের সম্মান দেখানোর উপায়। সামান্য একটি ভুল হলেই তাদের মাথা মাটিতে পড়ে যেত। তারা মেয়েটিকে সাথে সাথে নিয়ে যেতে শুরু করে, কারণ সে তাদের উপজাতিরই একজন ছিল। রানী তাকে স্পর্শ করে তাদের সম্পর্কে সবকিছু জেনে যায় এবং বুঝতে পারে যে তারা ভালো মানুষ, এবং তারপর তাদের চলে যেতে বলে। ড্যান বুঝতে পারে যে এই লোকেরা এখান থেকে সাহায্যের জন্য সংকেত পাঠাচ্ছে এবং গজিলা তা শুনতে পায়। যখন আইলিন দেওয়ালের ছবিগুলো দেখছিল সে জানতে পারে যে হাজার হাজার বছর আগে টাইটান এবং বানরেরা পৃথিবীকে রক্ষা করত, কিন্তু একদিন একটি বানর সেই শান্তি ভঙ্গ করে। পৃথিবীর জয়ের নেশায় মত্ত এক শক্তিশালী ও নির্মম পশু তার দলে যোগ দেয় এবং গজিলার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, কিন্তু গজিলা তাকে থামাতে থাকে এবং তার দলকে অন্য এক মাত্রায় বন্দী করে ফেলে। কিন্তু ভূপৃষ্ঠে পৌঁছানোর নেশাটা তার তখনও রয়ে গেছে। এদিকে আমরা দেখি গজিলা একটি বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে তার সমস্ত তেজস্ক্রিয়তা শোষণ করে নিচ্ছে, তবে এটা তার জন্য যথেষ্ট ছিল না এবং সে আরো শক্তি সন্ধানে এগিয়ে যায়। সে একটি বড় বিপদের মোকাবেলা করার জন্য নিজেকে প্রস্তুত করছিল, শক্তি অর্জনের জন্য একটি টাইটানকে হত্যা করার আশায়, এবং যদি গজিলাকে হত্যা করতে পারে তবে সে অতি শক্তিশালী হয়ে উঠবে। এদিকে কং বানরটিকে নিয়ে এগিয়ে যাচ্ছিল। যখন তারা একটি নদীর কাছে পৌঁছায় বানরটি কিছু একটা গন্ধ পায় যা তাকে সঙ্গে সঙ্গে সতর্ক করে দেয়, তবে কং সে এলাকায় নতুন ছিল তাই সে বিপদটা টের পায়নি। বানরটি তাকে তার দলের কাছে নিয়ে যেতে চায়নি, তাই সে একটা চালাকি করে জল খাওয়ার ভান করে
নদীতে নেমে পড়লো। সে কংকেও নিচে নেমে আসতে ইশারা করলো, কিন্তু এতক্ষণে কং শান্ত হয়ে গেল। তারপর সে বুঝতে পারলো যে কিছু একটা গন্ডগোল আছে। সে কিছু বোঝার আগে হঠাৎ একটা বিশাল দৈত্য তাকে আক্রমণ করে। তাদের মধ্যে এক তুমুল লড়াই শুরু হলো, কিন্তু দৈত্যটা অজগরের মতো নিজেকে পিছিয়ে ধরলো আর কংকে শক্ত করে জড়িয়ে ধরলো। বানরটা মুক্ত হয়ে আনন্দে আত্মরা হয়ে গেল, কিন্তু তারপর কং এর কুড়ালটা তার সামনে এসে পড়ে আর সে তার মুখ থুবড়ে পড়ে গেল। তারপর কং তাকে বলল, এগিয়ে চলো, খেলাটা আরো এগিয়ে নিয়ে যাও। কিছুক্ষণ হাঁটার পর কং কিছুক্ষণ আগে শিকার করা মাছগুলো খেতে শুরু করে। আর এই ছোট বান্দরটির নাম ছিল জাবেল। জাবেলও খুবই ক্ষুধার্ত ছিল, কিন্তু কং এর কাছে খাবার ভিক্ষা করতে করতে সে ঘামছিল। তাকে এতটা মরিয়া দেখে কং তাকে তার ভাগের খাবারটা দিয়ে দিল, কিন্তু বানর জাবেল জেদ করতে শুরু করে, কারণ সে কিংকংকে বিশ্বাস করতে পারছিল না। এটা থেকে কিংকং রেগে গেল, এবার মাংসটা মাটিতে ছুঁড়ে ফেললো, যেন বলতে চাইছে, যদি খেতে চাও খাও, না হলে এখান থেকে দূরে গিয়ে মরো। ক্ষুধার্ত বানরটা চুপচাপ মাংসের টুকরোটা তুলে নিয়ে খেতে শুরু করে এবং বুঝতে পারো যে কিংকং ততটা খারাপ নয় যতটা সে ভেবেছিল। এদিকে গজিলা শক্তির উৎসের সন্ধানে এক টাইটানের গুহায় পৌঁছালো। গজিলা তাকে আক্রমণ করে এবং একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। টাইটানটি তাকে শক্ত করে ধরে ফেলে, কিন্তু এতে গজিলা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার পারমাণবিক নিঃশ্বাস ব্যবহার করে টাইটানটিকে টুকরো টুকরো করে ফেলে। এরপর গজিলা শক্তি শোষণ করার জন্য তার গুহায় প্রবেশ করে এবং এত বেশি শক্তি শোষণ করে যে তার রং নীল থেকে গোলাপি হয়ে যায়। এদিকে বানরটি কংকে একটি উত্তাল আগ্নেয়গিরিতে নিয়ে যায়। তারা পশুর হাড় দিয়ে তৈরি একটি সেতু পার হয়ে গিরিখাতের অন্য পারে পৌঁছায়। সেখানে কং তার নিজের মতো অনেক বানরকে দেখতে পায়। হাজার হাজার বছরের একাকিত্বের পর তাদের দেখে তার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু আনন্দের কথা তো বাদই দিন, কং এর মুখে হাসিও ছিল না, কারণ বানরগুলো ভয়ানক অবস্থায় ছিল। তাদের বন্দির মতো রাখা হয়েছে, কাজ করতে বাধ্য করা হয়েছে এবং যারা কাজ করতো না তাদের শাস্তি দেওয়া হতো। সম্ভবত এই কারণে সে ছোট বানরটি এখানে আনতে চায়নি। আমরা দিকে একটি বানর ক্লান্তিতে একটি পাথর ফেলে দেয়, এরপর এটি তাকে খুবই খারাপভাবে মারধর করে। কং এই দৃশ্য সহ্য করতে পারল না এবং তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে তা করার আগে একটি পাহারাদার বান্দর তার সামনে এসে দাঁড়ালো এবং তার উপর চিৎকার করতে লাগলো। সে ভেবেছিল এমনটা করলে কং তাকে ভয় পেয়ে এখান থেকে চলে যাবে, কিন্তু কং তাকে ভয় পায়নি। সে তাকে এক ঘুষি মেরে অজ্ঞান করে দিল। তারপর কং বুড়ো বানরটির দিকে হাত বাড়িয়ে তাকে তুলে দাঁড় করালো। ছোট্ট বানরটি কংকে ভয় পেতে লাগলো, কারণ এমনটা করে সে রাজা স্কলারকে চ্যালেঞ্জ করেছিল। স্কলার যখন এই কথা জানতে পারলো, সে তার গুহা থেকে বেরিয়ে এসে ভাবতে লাগলো, কারণ তার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস আছে কিনা। রাজা স্কলার মাটিতে পা রাখতে সব বানর ভয় পেয়ে গেল, কিন্তু রাজা কং তাদের জন্য এক ইঞ্চিও পিছু হটলো না। এই কমলা বানরটির জন্য তার চোখে কোনো ভয় ছিল না, যা দেখে রাজা স্কলার অবাক হয়ে গেল। সে রাজা কং এর মুখে হাত ঢুকে দেখলো যে তার একটি দাঁত ভাঙ্গা। সে বুঝতে পারলো যে সে তাদের দলের নয়, আর সে হো হো করে হেসে উঠলো। তাকে হাসতে দেখে অন্য বানরগুলো হাসতে বাধ্য হয়, কারণ তারা না হাসলে স্কলার কিং তাদের মেরে ফেলবে। সে দেখলো হায়নাটা ঠিকমতো হাসতেছিল না, তাই সে তাকে মারতে এগিয়ে গেল, কিন্তু তখন তার বাবা তাকে শিশুর প্রতি দয়া করতে অনুরোধ করলো। স্কলার কিং তাকে ছেড়ে দিল, কিন্তু তার বাবাকে জ্বলন্ত লাভায় ফেলে মেরে ফেললো। এটা দেখে কিং প্রচন্ড রেগে গেল, কিন্তু স্কলার কিং তার অস্ত্র বের করে তাকে আক্রমণ করে। তার হাড় দিয়ে তৈরি শক্তিশালী শিকলে একটি দাওয়ালু স্ফটিক বসানো ছিল, যা এতটাই দাওয়ালু ছিল যে তা কিং কং এর হাত কেটে দিল। কং লড়াই করার জন্য তার কুড়াল বের করলো, কিন্তু স্কলার তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এক তুমুল লড়াই শুরু হয়, কিন্তু স্কলার তার শিকল দিয়ে কং এর গলা শক্ত করে চেপে ধরে তাকে মেরে ফেলতে যাচ্ছিল। তখন কং তার মুঠো আলগা করে তাকে তুলে নিয়ে নিচে ছুঁড়ে ফেললো। স্কলারের লোকেরা কংকে মারতে এগিয়ে গেল, কিন্তু স্কলার তাদের থামিয়ে দিল, কারণ বহু বছর হয়ে গিয়েছিল সে এমন কারোর সাথে দেখা করেনি যে তার সমকক্ষ হতে পারে। সে যদি আরো একটু বেশি লড়াই করতো, কং তাকে পিষে ফেলতো, কিন্তু আসল শক্তি স্কলার কিং এর বাহুতে নয়, বরং তার হাতে ছিল। কং তাকে লড়াইয়ের জন্য আহ্বান জানালো, কিন্তু স্কলার কিং তাকে নিয়ে হাসলো। সে ক্রিস্টালটি তুলে নিয়ে তার লোকদের ইশারা করলো, যার পরে একদল বানর পাথর দিয়ে বয়ে চলা লাভা আঁকড়ে দিল। লাভার আড়ালে বন্দী ছিল শেমো, এক অন্তত বিপজ্জনক ফাস্টার জায়ান্ট, যে তার বরফ শীতল নিঃশ্বাস দিয়ে যে কোনো কিছু জমে দিতে পারত, এবং স্কলার সেই ক্রিস্টালের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করত। সে শিমুকে আক্রমণ করতে বলে, যখন সে অস্বীকার করে স্কলার তাকে যন্ত্রণা দেয়, যার পরে শিমু তাকে আক্রমণ করে। কং তার কোট হাত দিয়ে সুমুর বরফ শীতল নিঃশ্বাস আটকানোর চেষ্টা করে, কিন্তু ঠান্ডায় তার পুরো হাত জমে যায়। জাবরিলা তাকে বেরোনোর পথ দেখিয়ে দেয়। কং দ্রুত একটি গুহায় ঢুকে পড়ে এবং সুমুর মারাত্মক আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে। স্কলার তার পুরো সেনাবাহিনীকে তার পিছনে লিলিয়ে দেয় এবং কং এর কুড়ালটি কেড়ে নেয়।
কং প্রাণ বাঁচাতে পালিয়ে যায়, কিন্তু তারা তার পিছু নেই। সৌভাগ্যবশত এখানে এতদিন থাকার ফলে কং জঙ্গলের ব্যাপারে বেশ পারদর্শী হয়ে উঠেছে। সে সব জায়গায় ফাঁদ পেতে রেখেছে এবং একে একে তাদের ফাঁদে ফেলছে। শীঘ্রই সে একটি বন্ধ গলিতে পৌঁছে যায় এবং বুনুশুয়ারদের সাথে করা কৌশলটি আবার ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এবার তার ভাগ্য ফুরিয়ে যায়, কারণ বানরগুলো তার কৌশলটি বুঝে ফেলে। কং বুঝতে পারে যে তার ধ্বংস আসন্ন, তাই সে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। কিন্তু ঠিক তখনই তার ফাঁদটি কাজ করে এবং উপর থেকে পাথরের বৃষ্টি নেমে এসে সমস্ত বানরদের পিষে ফেলে। কং দেখতে পায় যে জাবরিলা এই সব কিছু করেছে। সে বিশ্বাস করতে পারছিল না যে সে তার জীবন বাঁচিয়েছে। তুষার বরফের কারণে কং খুবই দুর্বল হয়ে পড়েছিল, তাই জাবরিল তাকে উঠে দাঁড়াতে ও হাঁটতে সাহায্য করে এবং তারা দুইজনে চলে গেল। কিন্তু তারা জানতো না যে একটি বানর তখনও বেঁচে ছিল। এদিকে বিজ্ঞানীরা জানতে পারলো যে আর্থের দেবী জানতেন যে কং একদিন তার লোকদের খুঁজতে গিয়ে স্কলার কিং এর কাছে পৌঁছাবে এবং যদি সে পৌঁছায় তাহলে পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে যাবে। তাই তারা সাহায্যের জন্য একটি সংকেত পাঠালো এবং এই কারণে গজিলা রূপান্তরিত হচ্ছিল। কিং কং তার বন্ধুর গন্ধ পেয়ে তাদের কাছে পৌঁছায়, কিন্তু তারা দেখলো যে সে এতটা আহত যে ঠিক মতো দাঁড়াতেও পারছিল না এবং অজ্ঞান হয়ে পড়ে গেল। একটি বানর যে অনেক দিন ধরে তাদের অনুসরণ করছিল কংকে ঢুকতে দেখে সঙ্গে সঙ্গে স্কলার কিং এর কাছে গিয়ে তাকে সবকিছু বলে দেয়। স্কলার যে এই দিনটির জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করছিল, সে তার পুরো সেনাবাহিনীকে আক্রমণের জন্য প্রস্তুত করে এবং বরফের জায়ান্টকে তার বাহন হিসাবে ব্যবহার করে তাদের দিকে এগোতে শুরু করে। ড্যান দেখতে পায় যে তুষার ক্ষেত্রের কারণে কিং এর হাতের স্নায়ুগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অবস্থা এতটাই খারাপ ছিল যে এই হাত দিয়ে সে স্কলার কিং এর সাথে লড়তে পারবে না। তবে ডেনের কাছে একটি সমাধান ছিল। বিজ্ঞানীরা আগে জানতেন যে পৃথিবীতে এমন অনেক বিপদ আছে যা স্বয়ং কং ও মোকাবেলা করতে পারবে না, তাই তারা তার জন্য একটি স্যুট তৈরি করেছিল। ড্যান দ্রুত গিয়ে স্যুটটি তুলে নিয়ে এখানে নিয়ে আসে। কিং কং এর হাতে চিনতে পেরে স্যুটটি সক্রিয়ভাবে তার হাতে আটকে যায়। এর ভিতরে ওষুধ কাজ করে কং এর জ্ঞান ফিরিয়ে আনে। দাঁতব হাতটি সক্রিয় হতেই কং আবার জেগে ওঠে এবং উঠে দাঁড়ায়। ড্যান বলল এখন হয় সে এটা পছন্দ করবে নয়তো ছিঁড়ে ফেলবে, কিন্তু কং দাঁতব হাতটি খুবই পছন্দ করে। শীঘ্রই জেব্রিলা তাদের কাছে এসে বলল যে স্কলার কিং এদিকে আসতেছে। জিয়া কংকে বলল আমরা একা এই যুদ্ধে জিততে পারবো না, আমাদের গজিলার সাহায্য নিতে হবে। কং বুঝতে পারলো, কিন্তু সমস্যা ছিল যে কং নিজে গজিলাকে এখানে না আনলে সে কখনো এখানে আসবে না। কাজটা সহজ ছিল না, কারণ কং তার এলাকায় ঢুকলেই যুদ্ধ শুরু হয়ে যাবে। তবে কং এসব নিয়ে বেশি ভাবলো না এবং পোর্টালে ঝাঁপ দিল, যা তাকে সরাসরি মিশরীয় পিরামিডের কাছে নিয়ে গেল। কিং কং সেখানে গজিলার আসার অপেক্ষায় দাঁড়িয়েছিল এবং যেমাত্র গজিলা তার গন্ধ পেল সে সবকিছু ফেলে কংকে মারতে গেল। এদিকে জিয়া ফাঁপা পৃথিবীর দেবী মর্থানকে জাগিয়ে তুলতে গেল। যেমাত্র সে একটি পিরামিড স্পর্শ করলো, হঠাৎ একটি উজ্জ্বল আলো জ্বলকে উঠল এবং ফাঁকা পৃথিবীর দেবী স্বয়ং তাদের সামনে এখানে চলে আসলেন। এদিকে গজিলা রাগে কংয়ের দিকে তেড়ে গেল এবং তার চোখ দেখে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল যে এটা কোনো সহজ লড়াই হবে না। কং তাকে ইশারা করে নিচে নামতে বলে। সে ভাবে যে সে নিচে গিয়ে কমলা বানরের মতো খেলা খেলবে, কিন্তু গজিলা তার বুদ্ধি খাটিয়ে উল্টো তাকে আক্রমণ করে। তাকে থামানোর জন্য কং তার চোখে বালি ছুঁড়ে মারে। এতে গজিলা আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। সে কংকে তুলে নিয়ে ছুঁড়ে ফেলে। যখন সে তাকে পায়ের নিচে পিষে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই কং তার যান্ত্রিক হাত দিয়ে একটি শক্তিশালী ঘুষি মারে। যখন আঙুলটি কাজ করে না, কিং কং আঙুলটি বাঁকিয়ে তাকে মাটিতে আছড়ে ফেলে। এরপর কং তার লেজ ধরে তাকে পোর্টালের ভিতরে টেনে নিয়ে যায়। কিন্তু গজিলা কখনো হাল ছাড়েনি এবং সে কখনো ছাড়বেও না। সে আবারও শক্তি সঞ্চয় করে এবং তার অ্যাটমিটে ভেদ দিয়ে কংকে আক্রমণ করে। সে কংকে প্রচন্ড আঘাত করে এবং তার অ্যাটমিটে ভেদ দিয়ে তাকে মেরে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই মথরা তাকে থামিয়ে দেয়। সে গজিলাকে বলে যে কং আমাদের বন্ধু এবং তার তোমার সাহায্যের প্রয়োজন। এরপর গজিলা তার পুরো শত্রুতা ভুলে গিয়ে তাদের দলে যোগ দেয়। এদিকে মানুষেরা পোর্টালটি বন্ধ করার জন্য পানিতে একটি বিশেষ লাল তরল মেশায়, যার ফলে স্কলার কিং চাইলেও ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে না। ক্রিস্টালগুলো সংযুক্ত হতে যাচ্ছিল, এমন সময় স্কলার কিং এসে হাজির হলো। সে জানতো যে পিরামিড দুটি সংযুক্ত হলে পোর্টালটি বন্ধ হয়ে যাবে, তাই সময়ের সাহায্যে সে সেগুলোকে জমিয়ে দিল। তাদের পরাজিত করা মানুষের ক্ষমতাটা বেড়েছিল। কেবল কং এবং গজিলা এটা করতে পারত, কিন্তু সমস্যা ছিল যে তাদের পৌঁছাতে কিছুটা সময় লাগবে। তাদের মনোযোগ কিছুক্ষণ অন্যদিকে সরে রাখার জন্য ড্যান পৃথিবী থেকে এক জায়গায় বৈদ্যুতিক পাখি নিয়ে এলো, যারা বানরগুলোকে বিদ্যুৎ স্পর্শ করে তাদের ধ্বংস করে দেয়। এদিকে গজিলা এবং কং দুজনই পোর্টাল দিয়ে নিচে নেমে গেল। সে যেকোনো মূল্যে স্কলার কিং এবং ফস্টার জায়ান্টকে উপরে উঠতে বাধা দিতে চেয়েছে। এরপর তারা তাদের আক্রমণ করে। তাদের মধ্যে সংঘর্ষ হতে যাচ্ছিল
এমন সময় পিরামিডের দুটি একে অপরের সাথে ধাক্কা খেলো, যার ফলে মাধ্যাকর্ষণ শেষ হয়ে যায় এবং সবাই শূন্যে ভাসতে লাগলো। স্কলার পোর্টালের ভিতরে ঢোকার চেষ্টা করলো, কিন্তু কং তাকে থামাতে যথাসাধ্য চেষ্টা করলো। গজিলাও তার সাথে লড়াই করলো, কিন্তু তারা দুইজনই খুবই শক্তিশালী ছিল। একটি বানর ড্যানকে আক্রমণ করে, কিন্তু মথরারা তাদের বাঁচিয়ে দিল। সে পোর্টালটি রক্ষা করেছিল যাতে কেউ এটি পার হতে না পারে। জাবরিলও লড়াইয়ে যোগ দেয় এবং কংকে সাহায্য করে, কিন্তু আরেকটি বানর তার জীবন নিতে আসে। শিমু গজিলাকে জমাট বাঁধানোর চেষ্টা করে, কিন্তু গজিলার উপর তার কোনো প্রভাব পড়েনি। সে তার বিকিরণ দিয়ে বরফ গলিয়ে দেয় এবং তাকে সজোরে আঘাত করে। শীঘ্রই মাধ্যাকর্ষণ স্থিতিশীল হয় এবং সবাই মাটিতে পড়ে যায়। পোর্টালটি বন্ধ হওয়ার আগে স্কলার কিনিটি পার হওয়ার চেষ্টা করে। তাকে অনুসরণ করে জায়ান্টও পোর্টালের দিকে এগোতে শুরু করে এবং তাকে থামানোর তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। অবশেষে কংও পোর্টালের মধ্যে ঝাঁপ দিতে বাধ্য হয়, তবে তার কুড়ালটি আর্থে রয়ে যায়। পোর্টালটি বাজিলে খুলে আমরা দেখি মানুষ সৈকতে আনন্দ করছে। বিপদ সম্পর্কে তারা অবগত নয়, কিন্তু তারপর সমুদ্রের সমস্ত জল বরফে পরিণত হয়। স্কলার কিং এখানে চলে আসে এবং সূর্যের আলো তার মুখে পড়তেই সে বুঝতে পারে যে সে ভূপৃষ্ঠে পৌঁছে গেছে। স্কলার শিমুকে সেখানকার সবকিছু বরফে পরিণত করার জন্য বলে। তারপর সে পৃথিবীকে জমাট বাঁধাতে শুরু করে, কিন্তু তখনই কং দৌড়ে এসে স্কলারকে এত জোরে ঘুষি মারে যে তার 200 পাউন্ডের দাঁত ভেঙে মাটিতে পড়ে যায়। কং এতে আসে, যা স্কলারের পছন্দ হয় না। এদিকে গজিলা জায়ান্টকে আক্রমণ করে, তাকে কিছুক্ষণের জন্য থামিয়ে দেয়। স্কলার তার আদেশে শিমু কংকে হত্যা করতে যাচ্ছিল। এমন সময় গজিলা তাকে একটি শক্তিশালী আঘাত করে দূরে সরে ফেলে দেয়। এদিকে জাবরিও লক্ষ্য করে যে কং তার কুড়ালটি ভুলে গেছে। এটি ছাড়া সে স্কলার কিংয়ের মোকাবেলা করতে পারবে না, তাই সে কুড়ালটি নিয়ে পোর্টালে ঝাঁপ দেয়। স্কলার কিং কংকে চ্যালেঞ্জ করে তাদেরকে একটি আস্ত বিল্ডিং ছুঁড়ে মারে, কিন্তু কং তার যান্ত্রিক হাত ব্যবহার করে সেটি ভেঙে ফেলে। স্কলার তাকে তার হাতটি ভেঙে ফেলার আদেশ দেয়। এরপর শিমু সেটি মুখে ধরে কংকে উপরে নিচে ছুঁতে থাকে। সে তার রক্ত জমাট বাঁধানো বরফ দিয়ে আবারও কংকে আক্রমণ করে, যার ফলে কং জমে যায়। তাকে বাঁচাতে গজিলা তার সমস্ত শক্তি দিয়ে আক্রমণ করে, কিন্তু স্কলার কিং তার পথে বাধা হয়ে দাঁড়ায়। সে তার চাবুক দিয়ে তাকে আক্রমণ করে, কিন্তু এই ভুলের কারণে গজিলা তার নারী খুঁজে পায়। সে ক্রিস্টালটি মুখে পড়ে চাবুকটি ভেঙে ক্রিস্টালটিকে তার হাত থেকে আলাদা করে ফেলে। স্কলার কিং দ্রুত তাকে তুলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে তার হাত থেকে ফসকে গিয়ে কং এর কাছে পড়ে। কং হাত দিয়ে বরফ ঝেড়ে ফেলে সোজা ক্রিস্টালটির দিকে দৌড় দেয়, কিন্তু সেটির কাছে পৌঁছানোর আগে স্কলার কিং তার পা ধরে ফেলে। সে কং এর আগে ক্রিস্টালটি পেতে চায়, কিন্তু ঠিক তখনই জাবরিল এসে কং এর হাতুড়ি দিয়ে ক্রিস্টালটি ভেঙে ফেলে এবং এই জায়ান্টকে এখান থেকে মুক্ত করে দেয়।